প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিস। ঈদের আগে সম্মানী পাবেন ইমাম মুয়াজ্জিনরা। অর্থনীতি পুনরুজ্জীবিত করায় তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ। দ্য টাইমের প্রতিবেদন, ব্যর্থ হলে বিরোধীদের তোপের মুখে পড়ার শঙ্কা। ইতালিতে বৈধ নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপের আবেদন শেষ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পেরে খুশি প্রবাসীরা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই সরকারের সম্মানী এবং উৎসব ভাতা পাচ্ছেন খতিব, ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরু। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্বভার গ্রহণের পরপরই বিএনপি সরকারের ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই তৎপরতা জনমনে স্বস্তি দিয়েছে। প্রবেশের সাথে সাথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। আল্লাহর সন্তুষ্টি কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে কার্যালয়ে প্রবেশ করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। কার্যালয়ে প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। শিগগিরই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে বলেও জানান মাহদি আমিন। প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবিত করাই হবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কিন সাময়িকী টাইমের বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের শাসনের পর তারেক রহমানের এখন মূল লক্ষ্য হবে অর্থনীতিতে গতি ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার করা। জুলাই বিপ্লবের পর প্রথমবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসা পরিহারের আহ্বান জানিয়ে সবার আগে বাংলাদেশ স্লোগানে জাতীয় ঐক্যের বার্তা দেন। যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার। টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন শাসনের পর সরকার প্রধান হিসেবে তারেক রহমানের সাফল্য নির্ভর করবে অর্থনীতির চাকা সচল রাখার উপর। এর জন্য নতুন সরকারের সবচেয়ে বড় কাজ হবে অর্থনীতি পুনর্গঠন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি। এসবই হবে 60 বছর বয়সী এই রাষ্ট্রনায়কের জন্য কঠিন পরীক্ষা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হবে। ফলে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো এবং বৈশ্বিক কূটনীতিতে ভারসাম্য রক্ষাও তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের কৌশলী ভূমিকার কথা বলা হয়েছে।
বিশ্লেষণে বলা হয়, সামনে থাকা চ্যালেঞ্জগুলো কঠিন হলেও অসম্ভব নয়। কার্যকর অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে পারলে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। তবে ব্যর্থ হলে সরকারকে রাজনৈতিক চাপ ও জন অসন্তোষের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে সাময়িকীটি। আসমাতুলি, নিউজ 24। ইতালিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং শ্রম সংকট নিরসনে 3 বছর মেয়াদী বৈধ নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপের আবেদন শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ইতালিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে প্রয়োজনীয় জনবল সরবরাহের লক্ষ্যেই বৈধ শ্রমিক প্রবেশের এই উদ্যোগ নেয় জর্জিয়া মেলোনি সরকার। এর আওতায় কৃষি, নির্মাণ, পর্যটন, হোটেল, রেস্তোরাঁ এবং গৃহস্থালী সেবা সহ বিভিন্ন খাতে বিদেশি শ্রমিক নিয়োগের সুযোগ দেওয়া হয়। গত বছর অক্টোবর থেকে ধাপে ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পেরে স্বস্তি প্রকাশ করছেন আগ্রহীরা। সংশ্লিষ্টরা বলছেন, এবার আগের তুলনায় আরও কঠোরভাবে আবেদন যাচাই বাছাই করা হবে। ফ্লুসির মাধ্যমে সরকারিভাবে ইতালিতে প্রবেশকে আমরা সবসময় স্বাগত জানাই, তবে বিশ্বস্ত মাধ্যম ছাড়া আবেদন করে কেউ প্রতারিত হবেন না। বিশেষজ্ঞদের মতে এই ব্যবস্থা একদিকে যেমন অবৈধ পথে যাওয়ার ঝুঁকি কমাবে, অন্যদিকে কমাবে মানব পাচার চক্রের দৌরাত্ম্য। সেই সঙ্গে বৈধ কর্মসংস্থানের পথ খুলে দেবে। যারা সঠিক মালিকের মাধ্যমে সঠিকভাবে আবেদন করতে পেরেছেন এবং যদি কুঠার আওতায় থাকেন, তারা অবশ্যই নুলাস্তার জন্য অপেক্ষা করতে পারেন। ইতালি সরকারের অনুমোদিত এই ফ্লুসির কার্যক্রমের মাধ্যমে ইতালিতে বৈধভাবে প্রবেশ করুন। এখন আবেদন যাচাই শেষে নুল্লা অস্তা বা কাজের ছাড়পত্র দেওয়ার অপেক্ষায় রয়েছেন হাজারো আবেদনকারী। পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচিত শ্রমিকদের ইতালি যাত্রা শুরু হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কানাডার হ্যালিফ্যাক্সে প্রথমবারের মতো উড়ল লাল সবুজের পতাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোভা স্কোশিয়া প্রদেশের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করায় এই আয়োজন হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের গর্ব ও আবেগের এক অনন্য মুহূর্ত। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলনের ঐতিহাসিক মুহূর্তটি ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। এ সময় প্রবাসীদের সাথে ভিনদেশীরাও ভাষা শহীদদের স্মরণ করেন। Whereas mother language is the foundation of culture and deeply connected to every individual's sense of identity, and whereas thousands of mother languages throughout the world পতাকা উত্তোলনের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন এবং বাংলা ভাষার মর্যাদা ও আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস তুলে ধরে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকরা বলেন, বাঙালি জাতির অস্থিমজ্জায় ভাষা ও সংস্কৃতিতে এবং ইতিহাসে যে চেতনা মিশে আছে, তাকে সহজেই ধ্বংস করা ও কলুষিত করা সহজ নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাপানের রাজধানী টোকিওতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাপান বিএনপি। জাপান বিএনপি সভাপতি রেজা মিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ইকে বুকোরোর গ্লোবাল রিং পার্কে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের স্মরণে নিরাপত্তা পালন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়সাল সালাউদ্দিন, শাহাদাত হোসেন রুদ্র সহ সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের মূল ভিত্তি। প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ ও লালনের মধ্য দিয়ে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। বাংলাদেশ দূতাবাস রোম প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় রাষ্ট্রদূত প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা জোরদারের আহ্বান জানান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ইতালি বিএনপি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। 21-এর প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময়
শহীদ মিনারের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। এছাড়া মালয়েশিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রবাসী অধিকার পরিষদ ও কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক আলোচনায় মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই। দুবাই কনসুলেট প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। সিরাজুল হকের নেতৃত্বে উপস্থিত সদস্যরা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ২১-এর চেতনা শুধু একটি দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, এটি বাঙালির অধিকার, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার প্রেরণা। নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে জেদ্দায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহারুদ্দিন বকুল ও মাসুদ সেলিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের দ্বিতীয় শ্রম সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলহাজ আব্দুর রহমান সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের উন্নয়ন এবং মুসলিম উম্মাহ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার গণমাধ্যমকে তিনি কথা জানান। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সালাউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণভোটে হ্যাঁয়ের শপথের কোনো প্রয়োজন নেই মন্তব্য করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। বরিশাল ও লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। নির্বাচনী ইস্তিহারে অগ্রাধিকারে থাকা ফ্যামিলি কার্ড চালু করতে মাঠ পর্যায়ে শুরু হয়েছে বিএনপি সরকারের তোড়জোড়। এই কার্ড দিবে পরিবারের খাদ্য নিরাপত্তা, করবে স্বাবলম্বী। সুবিধাভোগীর তালিকা করে সারা দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে চিহ্নিত করেছে বিএনপি। ৮ থেকে ১০টি উপজেলাতে প্রাথমিকভাবে এই কার্ড চালু হবে। পরে ৩ থেকে ৬ মাসের মধ্যে সারা দেশে ছড়িয়ে দেয়া হবে এই কার্ড। দিনাজপুরের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বর্তমান সরকারের প্রথম ওয়াদা ফ্যামিলি কার্ড খুব দ্রুতই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবিধাভোগীদের হাতে তুলে দেয়া হবে। আর বরিশালে তথ্যমন্ত্রী জানান, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা। এদিকে লক্ষ্মীপুরে গণভোটে হ্যাঁয়ের শপথের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আর কুমিল্লায় খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বাক স্বাধীনতা ও ন্যায়ের। সুন্দর এডুকেশন সিটি কুমিল্লা আমার গড়ে তোলার প্রশ্নে আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের সাথে একসাথে কাজ করতে চাই। হানা ভোট হয়েছে, গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে। নৌ পরিবহন মন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি রফতানি কার্যক্রমকে মোংলা বন্দর কেন্দ্রিক করার পরিকল্পনা করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।